মাননীয় চিফ হুইপ, কি বিষয়? চিফ হুইপ মহোদয়কে 1 মিনিটের জন্য দেন প্লিজ। আচ্ছা, আমার খুবই সামান্য বিষয়। মাননীয় স্পিকার, অত্যন্ত পরিতাপের এবং খুব দুঃখের একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি। আমাদের কামরুজ্জামান কামরান সাহেব সুনামগঞ্জ 1, ওখানে গতকালকে বজ্রপাতে 5 জন মানুষ নিহত হয়েছে। আপনি যদি তাকে একটু ফ্লোর দেন, সে তার এলাকার মানুষের এই দুঃখের সাথে সম্পৃক্ত হতে চায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ, ওনার বিষয়টা একটু অ্যাড্রেস করেন, ওইটা আগে শেষ করি। জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1। মাননীয় সদস্য, আপনার প্রতিবেশী আমি, আমাদের এখানে কলমাকান্দায়ও কিন্তু 2 জন নিহত হয়েছে, ওইটাও একটু বলিয়েন আর কি পাশে, এই বজ্রপাতে একই দিনে কিন্তু কালকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। গতকালকে আমাদের সারা বাংলাদেশে 12 জন বজ্রপাতে নিহত হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার আপনার এখানে 2 জন, আমার আসনে 4 জন। মাননীয় স্পিকার, ধর্মপাশা আপনার একদম পার্শ্ববর্তী উপজেলা, ওইখানে 2 জন, আমার জামালগঞ্জে 1 জন এবং তাহিরপুরে 1 জন। এইটা মাননীয় স্পিকার দীর্ঘ এই বিগত 15-16 বছর যাবৎ কন্টিনিউ এটা হয়ে যাচ্ছে, এবং আমরা কি এটার নিরোধন করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারি কিনা মাননীয় স্পিকার? আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী মহোদয়, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বিষয়ে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি কিনা, এবং যারা নিহত হয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে কোনো অনুদান বা কোনো সহযোগিতা করতে পারি কিনা মাননীয় স্পিকার। আরেকটা বিষয় হচ্ছে, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আমার এই অঞ্চল, তো আপনার মাননীয় সদস্য, আমি বা আমাদের কনস্টিটিউয়েন্টসরাও এফেক্টেড, সো আপনি একটা নোটিশ দেন, যথাযথ প্রক্রিয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়ের বিষয়ে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে পারবো। একটা নোটিশ প্রদান করুন প্লিজ। যে আমি নোটিশ প্রদান করবো। আর একটা মিনিট কথা বলবো মাননীয় স্পিকার, এইটা তো নোটিশ প্রদান করব, কিন্তু সাথে সাথে একটা বিষয় যেটা করতে হবে, আমাদের এক একটা হাওর মিনিমাম 10 কিলোমিটার 12 কিলোমিটার এরকম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। এখানে কোনো আশ্রয় কেন্দ্র করা যায় কিনা আমাদের কৃষকদের জন্য, আমাদের বর্ষার সময় জেলেদের জন্য হাওরের মাঝখানে প্রত্যেকটা সদস্য সমস্ত বিষয় অ্যাড্রেস করে একটা নোটিশ দেন। আপনি যে বিষয়গুলা বলছেন প্রত্যেকটা বিষয়েই অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন, এবং আমিও যেটা বলছি, আমি নিজেও এফেক্টেড, আমার কনস্টিটিউয়েন্সির লোকজন। অতএব আপনি একটা নোটিশ দেন, এটা বিবেচনা করা হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। সুনামগঞ্জ একটা হয়েছে আরেকদিন। মাননীয় সদস্যবৃন্দ, জি বসেন। মাননীয় সদস্য, আপনি বসেন, আপনাকে ফ্লোর দেয়া হবে। জি সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত 2টো নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। প্রথম নোটিশটি প্রদান করেছেন রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান। তার নোটিশে কোনো প্রস্তাব নেই, কিন্তু নিম্নোক্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। রাস্তাঘাটে তেল পাওয়ার জন্য লম্বা লাইনে জনগণের দুর্ভোগ, সারা দেশে একই চিত্র, যেটা ভয়াবহ আকার ধারণ করেছে। মাননীয় সদস্যের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বটে, কিন্তু চলতি অধিবেশনে 30/3/2026 তারিখে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ এ বিষয়ে কার্যপ্রণালী বিধির 300 বিধিতে একটি বিবৃতি দিয়েছেন। মাননীয় সদস্যের নোটিশে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই, তাই কার্যপ্রণালী বিধির 61 এবং 63E বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসাবে গ্রহণ করা গেল না বলে আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয় নোটিশ প্রদান করেছেন চট্টগ্রাম 15
আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তিনি আলোচ্য বিষয়টির নিম্নোক্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। জনপ্রশাসনের বিভিন্ন অফিসারদের অবসর দেওয়া হয়, অনেককে অবসর দেওয়া এবং বদলি আদেশ দেওয়া হচ্ছে, যা প্রশাসনের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। আর অন্যদিকে গত 15 বছরে যারা সুবিধাভোগী তারা বহাল তবিয়তে বিভিন্ন পদায়ন পাচ্ছে। এ ব্যাপারে সংসদ মুলতবি করে আলোচনা করার অনুরোধ করছি। এটি সরকারের নীতি নির্ধারণী বিষয় ও রুটিন কার্যক্রমের অন্তর্ভুক্ত। মাননীয় সংসদ সদস্যের বিষয়টি নিয়ে কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে প্রশ্ন উত্থাপন করার সুযোগ রয়েছে। এমতাবস্থায় কার্যপ্রণালী বিধির 62 বিধিতে প্রাপ্ত মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসাবে গ্রহণ করা গেল না বলে আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এম মাহবুবউদ্দিন সাহেব একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ। নোয়াখালী এম মাহবুবউদ্দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটা আমার যে অধিকার বিশেষ অধিকার পদ সেটা আমি পরে বলছি। তার আগে বলতে চাই মাননীয় স্পিকার, এই প্রথম আপনি ডেপুটি স্পিকার হওয়ার পর গিয়ে আমি ফ্লোর পেলাম। জি ধন্যবাদ। আপনি একজন পেশাজীবী আইনজীবী এবং লিঙ্কন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করছেন। আমিও ওখান থেকে লাভ করেছি ব্যারিস্টারি ডিগ্রি। আমার ছেলেও ওখান থেকে ব্যারিস্টারি লাভ, আপনি জানেন। আমি সহ আরও অনেকেই কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রাম করছি একসঙ্গে। তো আপনি ডেপুটি স্পিকার হওয়াতে আমি আমার নিজের পক্ষ থেকে আপনার অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশ সংগঠন বাংলার বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসাবেও আপনার অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনার আইন পেশায় যে অভিজ্ঞতা, আর এটা আইনসভা আইন পেশায় যে অভিজ্ঞতা, সব কিছু মিলেই সংবিধানের উপর আপনার দখল। আপনি ইনশাল্লাহ আমরা আশা করি আপনি নিরপেক্ষভাবে এবং সংসদ পরিচালনা করবেন, সংসদকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন। আমরা আপনার মঙ্গল কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, এটা আইনসভা, এখানে যারা সবাই তো এখানে আসেন, কিন্তু যারা আমরা ফুল টাইম প্র্যাকটিশনার, আমি হাইলি প্রফেশনাল মানুষ। আমাদেরকে যদি একটু বেশি সময় দেন, যারা হাইলি প্রফেশনাল, অনেক কাছে অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, কোর্টে যায় না। আমরা কিন্তু সারাক্ষণে 33 বছর কোর্টে থাকি। তো সেখান থেকে ওই জন্য আমরা হয়তো আমাদেরকে সময় বেশি দিলে আমরা আইন প্রণয়নে আপনি সহায়তা করতে পারবো, এটা আশা করছি। আমাকে বা যারা প্র্যাকটিসিং লয়ার তাদেরকে দিলে আপনি হেল্প করতে পারবেন। আমি যে পয়েন্টে আমি আসছি, মাননীয় সংসদ সদস্য হাসান আবদুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী পর্যায়ে আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আবদুল্লার সাথে। না, কোনো বাহাস হয়নি, উনি বলেছেন আর উনিও বলেছেন, বাহাস হয়নি। ধন্যবাদ। কথা হয়েছে প্রায় 20 মিনিট উনার কথা বললেন। আমাদের আজকে যে তারকা প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল। সেটা যদি আছে তার কাছে প্রশ্নটা আজকে উত্থাপিত হতো, যদি মাননীয় মন্ত্রী উত্তর দিয়ে বা আমি যেটা প্রশ্ন করতে পারতাম, তাহলে আরও আমার মনে হয় যে এই সমস্যাগুলো যে ফেস করছি আমরা, যেটা ধরেন আজকে অনেক জায়গায় মোফ সৃষ্টি হচ্ছে, একজনের সম্মান নষ্ট হচ্ছে, বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস পুরুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই এই যে সম্মানহানি হচ্ছে। আমার মনে হয় এবার সরকার এই যে আপনার আইন করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দরকার, প্রয়োজন, এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দায়িত্ব। আমি মনে করি এই ব্যাপারে সরকার ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি আমাদের এই প্রশ্নকারী যদি উত্থাপনের সুযোগ দেন, সম্মত দিচ্ছে নেই, আমরা তো জনপ্রতিনিধি, আমাদের যদি প্রশ্নগুলো যদি উত্থাপিত হলো, তাহলে বলতে বলার সুযোগ তো পেলাম না। মাননীয় স্পিকার, আমাদেরকে ওনার সঙ্গে একমত যে আমাদের প্রশ্নগুলো উত্থাপনের সুযোগ দিলে, মাননীয় মন্ত্রী বক্তব্য দিলে জাতীয় জানলো, পাশাপাশি সরকার থেকে ক্লিয়ার হয় মনে করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় চিফ হুইপ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। অফকোর্স আমরাও চাই
সংসদ প্রাণবন্ত রাখার জন্য প্রশ্ন উত্তর পর্বটা এই টেবিল না হয়ে আলোচনার মাধ্যমে হোক, জবাবদিহিতার জায়গাটা হোক। আমার মনে হয় চিফ হুইপ মহোদয় পরবর্তীতে এই বিষয়টা আপনি অ্যাড্রেস করবেন, সো দ্যাট আমরা যেন প্রত্যেকেই খুশি থাকি এবং মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন তারা যেন প্রশ্নর উত্তর দিয়ে মাননীয় সংসদ সদস্যদেরকে বাধিত করেন। ধন্যবাদ সকলকে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1 আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অনেক দিন পর আমি সুযোগ পেলাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলার যে আসনটি দিনাজপুর 1-এর নির্বাচিত এমপি, আমি একটি অবহেলিত এলাকাকে রিপ্রেজেন্ট করছি এখানে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে, বীরগঞ্জ কাহারোলের মানুষকে, যে আসনটিতে বিগত কোনো সংসদেই বিএনপির বাংলাদেশ জাতীয় দলের কোনো এমপি নির্বাচিত হয়নি। আমি প্রথম এবার জনগণের ভোটের মাধ্যমে প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। আমি সেই জন্য ধন্যবাদ জানাই সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার উপর আস্থা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বিএনপির সম্মানীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি। আমি ধন্যবাদ জানাই রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের প্রতি। বিশেষ করে বীরগঞ্জ কাহারোলের মানুষের প্রত্যেকটি এলাকার মানুষ আমাকে সমর্থন দিয়েছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিশেষ করে বীরগঞ্জ এবং কাহারোলে একটি ব্যাপক সংখ্যক, বিরাট সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ বাস করেন, যাদের সংখ্যা প্রায় 30% উপরে। তারা নিরঙ্কুশভাবে আমাকে সমর্থন দিয়েছেন। এই সমর্থনের কথা আমি মনে রাখব, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, বীরগঞ্জ কাহারোল একটি অনুন্নত জায়গা, অনুন্নত এলাকা, কৃষি প্রধান। এখানে কোনো শিল্প কারখানা নেই। এখানকার মানুষ শুধু কৃষির উপরে নির্ভরশীল বললেই বলা চলে। অর্থনৈতিক উন্নতির সাথে এখানকার মানুষের যে বিষয়টি প্রধান, সেটি হলো কৃষি। যখন কৃষির উৎপাদন হয়, মানুষ যখন কৃষি থেকে তার পণ্য বিক্রি করে যখন সে ভালো দাম পায়, তখন সেখানের অর্থনৈতিক উন্নতি আমরা দেখতে পাই। কাজেই এই কৃষি প্রধান এলাকাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেইভাবে আসলে তারা গুরুত্ব পাচ্ছে না। আমি এই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে চাই। মূলত আমাদের এলাকায় 2টি হাসপাতাল আছে, যেটি একটি বিরাট ইস্যু, যে এই হাসপাতাল বীরগঞ্জে আছে 50 শয্যার এবং কাহারোলে আছে 30 শয্যার। এই হাসপাতাল দুটিকে মিনিমাম 150 শয্যা এবং 100 শয্যায় রূপান্তর করা খুবই প্রয়োজন। এটা জনগণের দাবি। এই নির্বাচনের আগে মানুষের দাবি ছিল এবং এই দাবির প্রেক্ষিতে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যদি তারা নির্বাচনে আমাকে নির্বাচিত করে ভোট দিয়ে, তাহলে আমি সংসদে এই কথাটা তুলব। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই 2টি হাসপাতাল যেন 150 এবং 100 শয্যায় রূপান্তরের ব্যবস্থা নেন। এটা কোনো গতানুগতিক আলোচনা নয়, জাস্ট ধন্যবাদ প্রস্তাবের প্রতি দাঁড়ালাম আর বক্তব্য দিলাম আর শুনে গেলেন, এটা না। এই বিষয়টি যেন নোট করা হয় দয়া করে, কারণ আমাদের এলাকার মানুষ গরিব, তাদেরকে যেতে হয় দিনাজপুর, রংপুর অথবা অন্য কোনো হাসপাতালে চিকিৎসার জন্য। এখানে কোনো চিকিৎসা সুবিধা নেই বেসিকলি।
এখানে রোগীরা যারা আসেন তারা 3 থেকে 4 গুণ সংখ্যার রোগী আসেন ধারণ ক্ষমতার চেয়েও। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এখানে মাদকের সমস্যা, সবাই আমরা বলি মাদক মাদক, কিন্তু মাদক নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে আমাদের সমাজকে নষ্ট করে ফেলছে। চুরি, ডাকাতি, রাহাজানি যা হচ্ছে, এটার কিন্তু মূলে 80% হলো এই মাদক। কাজে মাদককে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনে আইন প্রণয়ন করা প্রয়োজন। কারণ ব্যবসায়ীদেরকে, মাদকের যারা ব্যবসায়ী, তাদেরকে সহজে ধরা যাচ্ছে না। তাদেরকে যদি জেলখানায় পাঠানো হয়, তারা কয়েকদিন পরে জামিন নিয়ে চলে আসে, আবার মাদকের ব্যবসা করছে। এই ব্যাপারে একটি আইন দরকার। আমাদের আরও যে সমস্যাগুলো আছে সেটা হলো যে কাহারোলকে উপজেলায় রূপান্তর করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন কাহারোলে যান 16ই মার্চ খাল খনন কর্মসূচিতে, সেখানে আমি দাবি দিয়েছিলাম কাহারোল উপজেলাকে যেন এখানে পৌরসভায় পরিণত করা হয়, পৌরসভা ঘোষণা করা হয়। কাহারোলে একটি বাইপাস শহরের বাইপাস রাস্তার খুব প্রয়োজন। কাহারোল একটি বিখ্যাত একটা বাজার আছে গরুর হাটের, সেই বাজারটা একদম প্রাণকেন্দ্রের শহরের। ফলে এই বাজারের দিনে এই শহরের দিকে দিয়ে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, প্রচুর জ্যাম লেগে যায়। এখানে একটা বাইপাস সড়কের জন্য একটা পরিকল্পনা আছে, এই ব্যাপারে যেন সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এবার দৃষ্টি দেন। মাননীয় স্পিকার, বীরগঞ্জ এবং কাহারোলে, বিশেষ করে বীরগঞ্জে একটি বন আছে শালবন, এটা সংরক্ষিত বনাঞ্চল, অত্যন্ত সুনামের সাথে আমি বলবো যে এটা বিখ্যাত বন অঞ্চল। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট সময় দেন ওনাকে প্লিজ, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনি কিন্তু ওই যে মহসিন হলের ভাইদেরকে কিন্তু আপনি সময় দিয়েছেন বাড়ি। আমি কিন্তু মহসিন হল থেকে কাছেই জসীমউদ্দিন হলের ছাত্র, তো আমি কিন্তু দূরে নয়, দৌড়ায় কিন্তু মহসিন হল থেকে জসীমউদ্দিন হল দৌড়ে যাওয়া যায়। তা আমাকে 2 মিনিট দেবেন মাননীয় স্পিকার। আচ্ছা, আপনি শেষ করে ফেলেন, সময় যাই চলে হোক, যাচ্ছে। আমি আমাদের এই সিংড়া শালবন অত্যন্ত একটি সুন্দর সংরক্ষিত বনাঞ্চল। এই সংরক্ষিত বনটাকে কেউ দেখেনি এতদিন পর্যন্ত। এই বনটাকে, তার অনেক জমি এখন মানুষ দখল করে নিয়েছে। এই বনের ভিতর দিয়ে নদী প্রবাহিত আছে। এইটাকে যদি সুদৃষ্টি দেওয়া হয়, বিশেষ করে আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, এই বনাঞ্চলকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। সেই সাথে আরও একটি বন আছে বীরগঞ্জের মধ্যে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। সদ্য স্বাধীনতার মাস বিদায় নিল। আজকের এই দিনে মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আজীবন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকেছেন, সেই মহান নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, যিনি বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা এবং আগামীর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন, যিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, যিনি আমাকে নারায়ণগঞ্জ 2 2500 আসন থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত করে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই নেতা আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ 2 2,500 মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের জনগণকে যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার টপিকস রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। আমি আপনার মাধ্যমে আজকে জুলাই যোদ্ধা, জুলাই সনদ এবং জুলাই যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই জুলাই সনদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল জাতির সম্মুখে জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল বা আমরা কেউ কিন্তু জুলাই নামে কোনো সংবিধানে স্বাক্ষর করি নাই। আমি বলতে চাই আমাদের বক্তৃতা পূর্বে যা ছিল নির্বাচনের পূর্বে, নির্বাচনের পরও তা স্পষ্ট। জুলাই সনদ ঠিক আছে, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। আমরা বাংলাদেশে দেখেন, আমরা জুলাই যুদ্ধে এই অনেকেই অংশগ্রহণ করেছি। আজকে যদি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই, দেশের প্রচলিত আইন আছে, দেশের গঠনতন্ত্র আছে, সংবিধান আছে এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এই মহান সংসদ আছে। যে কোনো বিষয় আমরা আলোচনার মাধ্যমে এই সংসদে সমাধান করা সম্ভব। আমি মনে করি আমরা নিজেদের মধ্যে উল্টাপাল্টা বাক্য না করে আলোচনার মাধ্যমে সমাধান করলে সেটা ভালো হবে এবং জনগণ সেটা ভালোভাবে নেবে। আজকে মাননীয় বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। জুলাই যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে। জুলাই যুদ্ধ, জুলাই যোদ্ধা, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। এই জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। জুলাই আন্দোলন কিন্তু একটি গণতান্ত্রিক আন্দোলনের পার্ট, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জননেতা তারেক রহমান। এটি 17 বৎসরের গণতান্ত্রিক আন্দোলনের শেষ পার্ট, কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা একটা খেলার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড খেলবো না, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলবো না, ডাইরেক্ট ফাইনাল খেলে জিতে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। 17 বৎসরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছেন, অনেকে আত্মহুতি দিয়েছেন। আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বৎসরের আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান, কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে, কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না, কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো। তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বললো, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি, এখানে অনেক বন্ধুরাই আছেন এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু যদি জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল।
আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন সেটি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের একটি পার্ট। যে আন্দোলন আপনারা দেখেছেন, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। তাই আমি বলতে চাই, মাননীয় বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক ব্যক্তিদের সঠিক মূল্যায়নের কথা তুলে ধরেন, তাহলে সেটা সবার ভালো লাগবে, জনগণও সেটা ভালোভাবে নিবে এবং সেটা সুন্দরভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করে সামনে আগাতে পারবো, সেটা দেখতেও ভালো লাগবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আবারও মাননীয় স্পিকারকে আমাকে প্রথমবারের মতো মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে সাধুবাদ জানিয়ে এবং 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতনের সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী আমার সকল জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অনেকে অনেকভাবেই আপনার কাছে সময় নিয়েছে, যেহেতু আমার এলাকাটা অনেক বড়, 24টি ইউনিয়ন, 1টি পৌরসভা, প্রায় 6 লক্ষ ভোটার। মাননীয় স্পিকার, তাদের পক্ষ থেকে আমাকে কিছু কথা বলতেই হবে, এই জন্য অন্তত 4টি মিনিট আপনি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, আমি আজকে স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের ত্যাগ, কুরবানি, জীবন দানের মাধ্যমে আজকের এই সংসদ আমরা পেয়েছি। মাননীয় স্পিকার, কিন্তু আজকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে আজকে আমাদের যে ভোটের রায় এদেশের 70% ভোটাররা দিয়েছে। মাননীয় স্পিকার, দেশের সংস্কার করে বিগত সময়ে যেমনিভাবে ওই একদলীয় শাসন কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আবির্ভাব না হয়। মাননীয় স্পিকার, কিন্তু আমরা আজকে দেখি সেই গণরায়কে আজকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা বলতে চাই যে এই গণরায়ের ভিত্তিতেই আমাদের সংস্কার করতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো একদলীয় শাসন কায়েম না হয়, এ ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধুরা একদিকে যেমন সহনশীলতার কথা বলে, মুখে ভালো কথা বললেও আজকে আমরা লক্ষ্য করছি কথা এবং কাজে কোনো মিল নেই। মাননীয় স্পিকার, আজকে জ্বালানি তেলের জন্য আমি এর আগেও বলেছিলাম, আমি নিজেও এই ঢাকা শহরে 3টি পেট্রোল পাম্প ঘুরে আমার গাড়িতে আমি তেল পাইনি। আজকে আমি কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন, 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে।
এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাস ভরপুর হয়ে গেছে দেশে। আজকে এর কোনো প্রতিকার হচ্ছে না, একের পর এক ঘটনা হচ্ছে, কিন্তু যারা ভিকটিম তারা মামলা দিতে গেলেও অনেক জায়গায় মামলাও নেওয়া হচ্ছে না, ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আবার নতুন করে একটা ফ্যাসিস্টের জন্ম হতে পারে। মাননীয় স্পিকার, এই জন্য এই বিষয়টা আপনার মাধ্যমে সরকারকে আমি জানিয়ে দিতে চাই যে এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই বিষয়গুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আজকে ব্যাংকের কথা আর কি বলবো, ইতিমধ্যেই 40-42 হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ব্যাংক, বিমা, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দলীয়করণ করার মাধ্যমে এই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকেও দেখা যাচ্ছে যে ব্যাংকের উপরে এই প্রভাব আজকে পড়ছে। এভাবে যদি পড়ে তাহলে আমাদের দেশের অর্থনীতি আরও ভঙ্গুর হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী মহল তাদের ব্যবসা ঠিকমতো করতে পারবে না। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। যাই হোক, যেহেতু সময় ব্যাপার আপনি এখনো কিছু বললেন না, এই জন্য আমার এলাকার কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রথম কথা হলো, আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা, কয়েকদিন থেকে নদী ভাঙ্গন হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, কয়েক দফা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়েছি, সচিবের কাছে গিয়েছি। সব জায়গায় গিয়ে একটাই যে এখনো বরাদ্দ আপাতত নেই। মাননীয় স্পিকার, দুঃসময়ে যদি আমার ওই সাধারণ মানুষ তাদের বাড়িঘর বিলীন হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? 2 মিনিট সময় বাড়ানো হলো, 2 মিনিট। বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আমার এই নদী ভাঙ্গন এলাকার যাতে করে অন্তত জিও ব্যাগের মাধ্যমে রোধ করা যায় এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আজকে আধুনিক যন্ত্রপাতি তো নাই বললেই চলে, এবং ডাক্তার নার্সের সংখ্যাও কম, ক্লিনার নেই, এবং সেখানে ওটি কোনো তাতেই আমাদের কোনো ছোটোখাটো কোনো অপারেশন সেখানে হয় না। এই জন্য আমি ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি যাতে করে উনি বিবেচনা করে আমার ওই 2টি উপজেলার 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করার পাশাপাশি ওটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সোনাহাট স্থলবন্দর 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো ইমিগ্রেশন সেবা চালু হয়নি। যদি এটা হয়, সরকার সেখান থেকে অনেক রাজস্ব আয় করার সুযোগ আছে বলে আমি মনে করি। এই জন্য যত দ্রুত সম্ভব এই ইমিগ্রেশন সেবা চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কয়েকটি জাতীয় ব্যাপারে বলছি। স্বতন্ত্র ইফতরাজী এই মাদ্রাসাগুলো আজকে দীর্ঘদিন থেকে তারা পাঠদান করে আসছেন, তারা আজকে এখন পর্যন্ত কোনো সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য প্রাইমারি স্কুলের মতো তাদের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটু ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। ধন্যবাদ মাননীয় সদস্য।
মাননীয় সদস্য, আচ্ছা 1 মিনিট 1 মিনিট। 2 মিনিট দিবেন। 4,500 টাকা সম্মানী চেয়ারম্যানদের, 3,600 টাকা মেম্বারদের। মাননীয় স্পিকার, বর্তমানে এই যুগে এই টাকা দিয়ে কি হবে? যার কারণেই তো তারা অবৈধ পন্থা অবলম্বন করে। মাননীয় স্পিকার, এই জন্য ব্যবস্থা করবেন। ভিজিএফ এর চাল ইউনিয়ন পর্যন্ত পরিবহনের কোনো টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, যেটা আমি যতটুকু জেনেছি তারা বলেছে। এই জন্য আমি দাবি করছি ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর জন্য এই সরকারি বরাদ্দ দিতে হবে। এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রযুক্তির এই যুগে আমার ভ্রঙ্গামারী উপজেলায় কোনো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমার মাননীয় মন্ত্রী উনি উৎসাহিত করেছেন। আমি আজকে আপনার মাধ্যমে আমার ভ্রঙ্গামারী উপজেলায় যাতে করে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়, এ ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর। ধন্যবাদ মাননীয় সদস্য, এইবার বসেন দয়া করে প্লিজ। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন দিনাজপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন পরে হলেও আমি আজকে সুযোগ পেয়েছি প্রথম কথা বলার জন্য এই মহান সংসদে। তাই আমি প্রথমে স্মরণ করতে চাই, শুকরিয়া আদায় করতে চাই মহান রাব্বুল আলামিনকে, যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমি আজকে এই সংসদে এসেছি আমার এলাকা দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ। এই আসনের সকল স্তরের মানুষের ভোটের কারণে আমি তাই তাদেরকে স্মরণ করতে চাই, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। আমি স্মরণ করতে চাই 52, 71 এবং 5ই আগস্টে যারা জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, ভাষার জন্য এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে, আমি তাদের সকল শহীদের প্রতি আমি সম্মান, শ্রদ্ধা এবং তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরল এবং বোচাগঞ্জ দিনাজপুর 2 আসনের নির্বাচিত প্রতিনিধি হয়ে আমার এলাকার কিছু কথা বলতে চাই। তার আগে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। আমি অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ফ্যাসিস্ট কর্তৃক নিয়োজিত হয়ে আজকে সেই সরকারের বিরুদ্ধেই উনি কথা বলেছেন, তাদের সমালোচনা করেছেন। তাই আমি এই মহান সংসদে তার বক্তব্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার এলাকার কথা কিছু বলতে চাই। বিশেষ করে আমাদের ওই এলাকার বোচাগঞ্জে অবস্থিত আমাদের ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটি শিল্প প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল। এই সুগার মিলটি ফ্যাসিস্ট সরকার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জমি থাকার পরেও একটি সুগার মিল চালার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন প্রায় আমাদের সবটিই রয়েছে, যেমন প্রায় 3,800 একরের বেশি জমি সেখানে রয়েছে। তারপরেও সেই সময় ফ্যাসিস্ট সরকার এই মিলটিকে বন্ধ করে দিয়েছে। আমি আজকে এই বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভালো হতো, যদি উনি এখানে উপস্থিত থাকতেন। তো আমি আমাদের শিল্পমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে, যেন এই সুগার মিলটি অবিলম্বে চালু করা হয়। কারণ এই সুগার মিলটি চালু হলে আমাদের সেখানে বেকার সমস্যা অনেক সমাধান হবে। আমাদের এই সুগার মিলের পাশাপাশি আরও 6টি সুগার মিল বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁ সুগার মিলটি ধুকে ধুকে চলছে, সেটারও সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি, যেটা আমাদের মাননীয় মহাসচিব স্যারের এলাকার সুগার মিল। আমি সেটারও ভালোভাবে যেন চলতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। মাননীয় স্পিকার, আমি আজকে যারা গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, আমি
তাদেরকেও স্মরণ করতে চাই। যারা হত্যা, খুন, মিথ্যা মামলার শিকার হয়েছে আমি তাদেরকেও স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি প্রশ্ন তুলতে চাই। বাংলাদেশ উত্তরের জনপদ হিসাবে আমার এই সীমান্ত ঘেরা এলাকা বিরল এবং বোচাগঞ্জ, সেখানে অবাধে মাদকের ব্যবসা চলছে। আমরা মাদক নিয়ে প্রায় প্রত্যেকেই কথা বলি, কিন্তু মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কোনো আমরা প্রশ্ন করতে পারছি না বা উত্তর পাচ্ছি না। মাদক বিরোধী আমাদের অনেক আইন আছে, সেগুলোকে যুগোপযোগী করা উচিত। অনেক মাদক ব্যবসায়ীকে ধরা হয়, কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে কিছুদিনের মধ্যে বেরিয়ে এসে আবার সেই একই পেশায় তারা নিয়োজিত হয়ে যায়, যার প্রেক্ষিতে আমাদের দেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যুবক সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আগামীর ভবিষ্যৎ এই যুবক সমাজ, এদেরকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, যে আমাদের এলাকায় দিনাজপুর থেকে আমাদের এই ঢাকার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এখানে যদি যাতায়াতের জন্য একটি বুলেট ট্রেন করা হয়, এতে আমাদের জন্য ভালো হবে, যাতায়াতের সুবিধা হবে। এছাড়াও আমি আমার এলাকায়, বিরল এলাকায়, আপনি জানেন মাননীয় স্পিকার, লিচুর জন্য বিখ্যাত। সেখানে পর্যাপ্ত পরিমাণ লিচু হয়, 100 কোটি টাকার উপরেও সেখানে বাণিজ্য হয়। সেখানে লিচু একটা অত্যন্ত ক্ষণস্থায়ী ফল, যার জন্য এই ফলটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। সেখানে যদি একটা আমরা হিমাগার তৈরি করতে পারি লিচু সংরক্ষণের জন্য, তাহলে এটা আমরা সারা দেশে এবং বিদেশেও আমরা এটা রপ্তানি করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মানুষের জন্য আরেকটি কথা বলতে চাই, যেটা 2006 সালে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, আমাদের 10 জন ক্ষমতায় ছিল, তখন বিরল একটি পোর্ট আছে, ভারতের সঙ্গে আমরা সেটা চালু করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 2 মিনিট সময় চাবো। আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, Continue আমি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। মাননীয় স্পিকার, আমার যেটা বলছিলাম, এই পোর্টটি যদি চালু হয়, আমাদের ভারতের সঙ্গে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে এবং আরামদায়ক হবে এবং সহজ হবে। ওই এলাকার মানুষ কাজকর্ম করতে পারবে। এই পোর্টের মাধ্যমে আমাদের এলাকার অনেক কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই জিনিসটা আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে তুলে ধরছি। সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এখানে থাকেন, ওনারা যদি নোট ডাউন করেন, এই ব্যাপারে যদি একটি পদক্ষেপ নেন, আমি মনে করব যে আমাদের এলাকার মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে, অনেক কর্মযোগ্য সৃষ্টি হবে, এলাকার মানুষের কর্মের সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় বিরলে একটি বিরাট ফরেস্টের বাগান রয়েছে, যেখানে প্রায় 3000 একর শাল বাগান রয়েছে। মাননীয় স্পিকার, সেখানে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। ধন্যবাদ। হয়েছে তো? আচ্ছা, 1 মিনিট যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই 3000 একর এই ভূমি যদি আমরা এখানে শালবাগানে যদি আমরা পর্যটন হিসাবে যদি এখানে তৈরি করতে চাই, এখানে আমরা যদি বিভিন্ন রকম পর্যটনের স্পট হিসাবে গড়ে তুলতে চাই, এখানে অনেক জায়গা রয়েছে। মাননীয় স্পিকার, এই শালবাগানে আমরা ফরেস্টের মাধ্যমে আমরা এখানে একটা পর্যটন এলাকা হিসাবে সেখানে আমরা গড়ে তুলতে পারি। সেখানে প্রায় 20-25টি পুকুর রয়েছে, বড় বড় পুকুর রয়েছে। সেখানে আমরা মাছ চাষেরও ব্যবস্থা করতে পারি। আমাদের কৃষক ভাইদের কথা চিন্তা করে আমরা এগুলো করতে পারি। এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য এই কাজগুলো করতে পারি। মাননীয় স্পিকার, এছাড়াও মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, যে আপনি যদি আমাদের ওই এলাকার মানুষের কথা চিন্তা করে বিরল বোচাগঞ্জে মানুষকে যদি একটু আমরা উন্নত স্বাস্থ্যসেবা দিতে চাই, সেখানে 50 শয্যার 2টো হাসপাতাল রয়েছে বিরলে এবং বোচাগঞ্জে, যেখানে মানুষের ভালো চিকিৎসা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পাবনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদের আজকের অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে পরম রবের প্রতি আমি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংসদ নেতা, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্র এবং অধিকার আদায়ের আস্থার প্রতীক জননেতা তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই পাবনার 5 আসনের জনগণের প্রতি, যাদের প্রতিনিধি হিসাবে আপনার এই সংসদে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 90-এর গণ আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের। বিশেষভাবে স্মরণ করছি শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, শ্রমিক নেতা ফজলুর রহমান কাজলকে। পাশাপাশি স্মরণ করছি ইলিয়াস আলী, চৌধুরী আলম, নাখালপাড়ার সুমন সহ বিগত 17 বছরের লড়াই সংগ্রামে শহীদ ও গুম খুনের শিকার সকল বীর শহীদদের। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সৌভাগ্যবান তার সাথে তার বিশেষ সহকারী হিসাবে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। খুব কাছে থেকে তাকে দেখেছি। জীবনভর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকারের জন্য অসীম বীরত্ব, সাহসের সাথে সংগ্রাম করেছেন। তিনি জেল, জুলুম, নির্যাতন হাসি মুখে বরণ করেছেন, কখনো মাথা নত করেনি। তিনি কখনো আপোষের রাজনীতিতে যাননি, বরং সারা জীবন মানুষের অধিকার, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ নয়, পৃথিবী জোড়া গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক, মানুষের অনুপ্রেরণা। তার সংগ্রামী জীবন এবং মানুষের ভালোবাসা বিরল। মাননীয় স্পিকার, আমি সংসদে দাঁড়িয়ে আজ আবেগ আপ্লুত। একজন কর্মী হিসাবে আমি তার কাছ থেকে যে স্নেহ সহানুভূতি পেয়েছি, তার রাজনৈতিক দর্শন এবং জীবন যদি আমরা ধারণ করি, তাহলে আমরা কেউ পরাজিত হব না ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু ব্যক্তি নয়, তিনি আজ একটি ইতিহাসের অংশ। নেতৃত্ব, ব্যক্তিত্বের কারণে কিছু নেতা নিজেই প্রতিষ্ঠান হয়ে ওঠেন, বেগম খালেদা জিয়া ঠিক তেমনই একজন নেতা। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে একজন নারীর শীর্ষ রাজনৈতিক অবস্থানে পৌঁছে যাওয়া সহজ নয়। তার সংগ্রাম জাতীয় ইতিহাসের অনন্য অধ্যায়। তার জীবন সংগ্রাম আজ রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে মাননীয় স্পিকার, আপনি সেই সময় আদালতে উপস্থিত থাকতেন। একটা ফ্যাসিবাদের সেই কাঠগড়ায় যখন তার বিরুদ্ধে প্রক্রিয়া করছে সাজা দেওয়ার, অসীম সাহসিকতার সাথে যে উনি বয়ান তুলে ধরেছিলেন, যে জবানবন্দি দিয়েছিলেন, জবানবন্দি আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান রাজনৈতিক ইতিহাসে একটা পাথেয় এবং উপাখ্যান হয়ে থাকবে। শুধু রাজনৈতিক সংগ্রামেই নয়, তিনি নারী শিক্ষা, ক্ষমতায়ন, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন, যা আজও প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, আমাদের প্রয়োজন একটি বৈষম্যহীন, উন্নত, নিরাপদ, মানবিক বাংলাদেশ। এমন রাজনীতি প্রয়োজন যা জাতীয় স্বার্থে আমাদেরকে এক হতে অনুপ্রাণিত করবে। আমরা মর্যাদা, ন্যায় বিচার এবং মৌলিক অধিকার নিশ্চিত করবই। 18 কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে নিবেদিত, যা জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখবে। আমি সারা জীবন কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে তাঁতিসহ ভাগ্যহত মেহনতি মানুষের অধিকার এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি, তাদের পাশে থেকেছি। আজকের সংসদ নেতা তারেক রহমান প্রবাস থেকে আমাদের যে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক লড়াইয়ে যে শ্রমিক শ্রেণী দলে দলে নেমেছিলেন, জুলাই বিপ্লব সফল করেছিলেন, তার প্রবাস থেকে প্রতিটি রণাঙ্গনের সেনাপতির ভূমিকা পালন করেছে। আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে, আমরা সফলতার পিছনে শ্রমিক শ্রেণীর যে অবদান রয়েছেন,
সে অবদান আমাদের পক্ষ বিপক্ষ সকল সদস্যদের আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব। আন্দোলনটা আমরা যদি আমাদের তৎকালীন সরকার প্রধান উনি একটা কথা বলতেন, এটা ভালো হতো, ছাত্র শ্রমিক জনতার মিলিত সংগ্রাম হচ্ছে জুলাই বিপ্লব। আমি মাননীয় স্পিকার গত 17 বছর আপনাদের অনেকের মতো আমার উপরে মারাত্মক নিপীড়ন বয়ে গেছে, যার শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হবার কারণে এই জুলুম অত্যাচার মামলা নিয়ে আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। কারাগার রিমান্ডে সময় কেটেছে, আদালতের বারান্দায় ঘুরেছি, তবু মাথা নত করিনি। দেশনেত্রীর একজন সহকর্মী হিসাবে লড়াই আর সংগ্রাম আমাদেরকে অনুপ্রাণিত। মাননীয় সদস্য, আজান পড়ে গেছে, আমরা বিরতিতে যাই, এর পরে আপনি Thank you. বিরতির পরে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।